বড় ভাই রাকিবের টাকা চুরির অপরাধ মাথায় নিয়ে রেহাত যখন সবার সামনে দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই রাকিব এসে রেহাতের গালে সজোরে দুটো চড় বসিয়ে দেয়। চড়টা খেয়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ তার বিয়ে, অথচ সবার সামনে এভাবে তাকে চড় মারা হবে, অপবাদ দেওয়া হবে, সে এটা কখনো ভাবতেই পারেনি। মনটা তার খুব খারাপ হয়ে যায়। বাড়ির কেউ অবশ্য বিষয়টা পাঁচকান করে না। সে চুপচাপ বাসর ঘরে ঢুকে রেহাত দেখে তার বউ আয়েশা বসে আছে। রেহাত বুঝতে পারে না এই সিনিয়র মেয়েটি কেন তাকে বিয়ে করেছে, কেনই বা আয়েশা তার মতো ছেলেকে পছন্দ করেছে। অন্য সব খারাপ লাগা ভুলে সে মনকে ভালো করার জন্য তার কাছে যায়। সে বউয়ের মানে আয়েশার সামনে এসে সরাসরি প্রশ্ন করে, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমাকে তোমার ভালো লাগে তাই বিয়ে করেছি। আমাকে ভালো লাগাটা ঠিক আছে, কিন্তু আপনার মতো মেয়েকে অন্য কারো কেন ভালো লাগে না? কেন ভালো লাগবে না বলো? আমি কি দেখতে সুন্দর না? আমার ফিগার কি সুন্দর না? ছি ছি ছি, তবা তবা, কি অশ্লীল শব্দ ব্যবহার করছেন আপু? এখানে অশালীন শব্দ কিসের? আমি তো তোমার স্ত্রী হই, আপু বলো কেন? ও হ্যালো ম্যাডাম, বেশি স্বামী স্বামী করবেন না। তোর সাথে সুন্দর করে কথা বলছি তাই তুই আমার কথার দাম দিচ্ছিস না। এখন আমার সাথে ঘুমাতে আয়। আপনি আমার বড়, সুন্দর করেই কথা বলবেন আপু। স্বামী হিসেবে আপনি আমাকে আপনি করে বলবেন, তুই করে বলতে পারবেন না। তোকে আমি কি করে বলবো সেটা আমার ব্যাপার। এখন আমার সাথে ঘুমিয়ে যাবি। আর তুই আমাকে আপু বা আপনি কেন বলছিস? তো কি বলবো, বন্ধুর বড় বোন আপনি, আপুই তো হবেন তাই না? তোকে লাস্ট বার বলছি, যদি আপনি করে বলিস বা আপু বলেছিস তোর কিন্তু খবর আছে। আচ্ছা আপু, আবার? আমি তোমার সাথে ঘুমাবো না। কেন ঘুমাবে না? আমার এমনিতেই ভালো লাগে না, মনটা খুব খারাপ হয়ে আছে। ও, বেশি কথা না বলে ঘুমাতে যেতে আয়, নয়তো কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করব। দেখুন, চিৎকার চেঁচামেচি করতে হবে না, আমি আসছি। দিস ইজ লাইক মাই গুড হাজব্যান্ড। রেহাত এই কথা বলে যখন আয়েশার পাশে শুতে যায় তার শুতে দেরি হয়, কিন্তু আয়েশার রেহাতের গায়ের উপর পড়তে দেরি হয় না। রেহাত হঠাৎ চমকে ওঠে। এগুলো কি করছো তুমি? তুমি এমন করছো কেন? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আদর করবো। দেখো, আমার কাল সকালে অফিস আছে, আমাকে ঘুমাতে দাও, আমি খুব ক্লান্ত হয়ে আছি। হুম, ঘুমাতে হবে না, কিছুক্ষণ তোমাকে ভালোবাসবো, তারপর না হয় তোমাকে ঘুমাতে দেবো। আরে আমাকে একটু বোঝো তুমি, আমি সত্যিই খুব ক্লান্ত, সকালে অফিসে না গেলে সমস্যা হবে। একবার ভাবো, আমি তোমার জন্য এত কষ্ট করে অপেক্ষা করেছিলাম, আর তুমি এখন আমাকে ভালোবাসা দেবে না? অবশ্যই দেব, কিন্তু এখন না, কাল সকালে অফিসে যাওয়ার আগে বা অফিস থেকে ফিরে তোমাকে আমি সময় দেব। এখন না হলে আমার ঘুম আসে না। তুমি আমাকে ভালোবাসা দিলে তবেই না আমার শান্তিতে ঘুমাবো। প্লিজ এখন না, অন্য দিন হবে, আমি এখন শুতে চাই। তোমার সাথে শুয়েও যদি তোমাকে কাছে না পাই তবে এ কেমন বাসনা? তুমি তো বোঝো, বড় আপু তুমি, মানে সিনিয়র মেয়ে, আমার মনটা আজ ভালো নেই। তোমার মন খারাপ কেন? বড় ভাই তোমাকে চড় মেরেছে, এতে তোমার মন খারাপ হয়েছে? এটা বড় ভাই মারতেই পারে, বেশি পাকনামি করলে তোমাকে তো আজ আমার হাতেও চড় খেতে হবে। কি বলে এসব? আমি তোমার স্বামী হই। স্বামী হও বলি তো স্বামীর অধিকার খাটাও, তবেই না আমি শান্তিতে ঘুমাবো। আজ তুমি আমাকে ঘুমাতে দেবে না? আমি কি শুধু ঘুমাতে এসেছি? এত শখ করে তোমাকে বিয়ে করেছি, আর তুমি এখন আমার সাথে এমন করবে? কি মেয়ে রে বাবা! রেহাত তার বন্ধুকে দুটো গালি দেয় মনে মনে। এই শালার বাসায় যাবার কারণেই আজ তার 1 বছরের সিনিয়র বোন তাকে বিয়ে করেছে, ভালোবেসেছে। মেয়ে তো না, যেন পাগল বিয়ে করেছে রেহাত। রেহাত নিজেকে না পারছে বাঁচাতে, না পারছে সইতে। রেহাত বলে, আমি তোমার শখের মূল্য বুঝতে পারছি, কিন্তু এখন আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি আমার স্বামীর কাছে যদি ভালোবাসা নাই পাই তাহলে আমি কি করব সেটা শুধু আমিই জানি। তুমি কি করবে? তুমি কি আমার সাথে খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার কেন করব? তোমাকে কাছে পাওয়ার জন্য কত অপেক্ষা করলাম। তোমার এই ভালোবাসার জন্য তুমি অপেক্ষা করতে পারো, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর একটু সময় নাও। একটু পরে আয়েশা রেহাতের মাথা কানের কাছে এনে যা বলে তা শুনে রেহাত অবাক হয়ে যায়। আসলে তুমি কি ধরনের পুরুষ? রেহাত আয়েশাকে তাড়াতাড়ি সরিয়ে দেয়। হাই হাই, রেহাতের পুরুষত্ব নিয়ে প্রশ্ন করেছে। রেহাত বলে, কি বলছো এসব? তুমি কি পাগল হয়েছো? তুমি যদি পুরুষ হতে তাহলে এতক্ষণে হয়তো আমি গর্ভবতী হয়ে যেতাম।
রেহাত মনে মনে ভাবে, এই মেয়ে কী বলে, বন্ধু সিনিয়র বোন, খুবই সাংঘাতিক মেয়ে, আধা ঘন্টার মধ্যেই গর্ভবতী হবে নাকি? এই মেয়ের কি লজ্জা শরম বলতে কিছু নেই? চুপ হয়ে আছো কেন? উত্তর দাও। প্লিজ, আমার মা, আমি ঘুমাবো, আমাকে তুমি ঘুমাতে দাও। আমার সাথে কি কথা বলতে একটু তোমার ভালো লাগে না? তুমি যদি সাধারণ স্ত্রী হতে তাহলে কথা বলতাম, কিন্তু তুমি একটা সিনিয়র অত্যাচারী বউ। এই কথা বলে রেহাত আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে। একটু পরে খেয়াল করে পাশে আয়েশাও ঘুমিয়ে যায়। রেহাত একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। রেহাত মা বাবার দুই মাত্র সন্তান। আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন রেহাত আয়েশার সাথে এমন কেন করলো। তাহলে শুনুন তার কারণ। আয়েশাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না রেহাদের। কারণটা বললে হয়তো আপনাদেরও তাকে পছন্দ হবে না। ওদের বিয়ে হবার 25 দিন আগে রেহাত আয়েশাকে দেখতে যায়। সে জানতো না তার বন্ধুর বাড়িতেই মেয়ে দেখতে আসবে তার মা বাবা। রেহাত তার বন্ধু সিয়ামকে গেটের সামনে দেখে বলে, হই, তুই এখানে, মানে আমরা এখানে কি করছি? ভিতরে চল, তারপর সব বলছি। মা বাবা এখানে কেন? মেয়ে দেখার আগে কি সিএমকে নিয়ে যাবে? কিন্তু আমি তো ভেবেছি সব ঠিক থাকলে ওকে সবার আগে দাওয়াত দেব। চুপ থাক তো, বেশি কথা বলিস কেন? তারপর ভিতরে আসে ওরা। কিছু সময় পর একটা মেয়ে আসে। রেহাত ভাবে সিয়ামের কাজিন হবে। কিছু সময় পর ওড়না সরায় মেয়েটাকে দেখে রেহাত যেন আকাশ থেকে পড়ে। এর কারণ সামনে বসে আছে সিয়ামের বড় বোন, রেহাতের 1 বছরের সিনিয়র আপু আয়েশা। আয়েশা আপুকে দেখে রেহাত চমকে যায়। এটা কি হলো? আয়েশা আপুকে দেখে সবাই বিয়েতে সম্মতি দেয় এবং শেষমেশ রিয়াদও দেয়, কারণ আয়েশা আপু অনেক সুন্দর। সে অনার্স শেষ ইয়ারে পড়ে, মানে যথেষ্ট বড়। সবাই যখন কথা বলতে থাকে এমন সময় হঠাৎ করে আয়েশা বলে ওঠে, আমি আমার হবু জামাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, একা। আয়েশার এমন কথা শুনে সবাই কিছুক্ষণ আয়েশার দিকে তাকিয়ে থাকে, আবার বাকিরাও কিছুক্ষণ রেহাদের দিকে তাকিয়ে থাকে। তারপর সবাই একটু হেসে বলে, আচ্ছা যাও, তোমরাও কথা বলো। সবার সম্মতি পেয়ে আয়েশা আর রেহাদ উঠে দাঁড়ায়। সিয়ামদের বাড়িতে রেহাদ আসতো, তবে আয়েশা আপুর সাথে সেভাবে কথা বলতো না। তাকে দেখলে রেহাদ সালাম দিত, আয়েশা মুচকি হেসে তার উত্তর দিত। তারপর রেহাদ চলে যেত তার মতো করে। আর সেই আপু কিনা তার বউ হতে যাচ্ছে। বারান্দায় আসে ওরা। আয়েশা প্রশ্ন করে, আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছিলে কেন সবার সামনে? তুমি সরাসরি আমার সাথে কথা বলনি কেন? কি সমস্যা? রেহাদ আশা করেনি কখনো বড় আপুকে দেখতে আসবে। এভাবে সিনিয়র আপুর সাথে সে এই সিচুয়েশনে কি কথা বলবে। কি হলো, কি ভাবছো তো? দেখুন আপু, আমি আপনার সাথে সরাসরি কি কথা বলবো? যা কথা বলার সব তো মা বাবাই বলবে। আপনারা মুরব্বী মানুষ, আপনারা সব ঠিক করে নেবেন। তাছাড়া আপনি আমার বন্ধুর বড় বোন, কীভাবে কি করব বুঝতেই পারছি না। কি ব্যাপার, তোমাকে আমার পছন্দ আগে থেকে, ব্যাস এইটুকুই। তবে আমার না অনেক ইচ্ছে ছিল বিয়ের আগে স্বামীর সাথে প্রেম করব। আমরা দুজনে মিলে একসাথে ঘুরতে যাব, কফি খাবো। বিয়ের আগে এসব প্রেম করা হারাম, ইসলাম এসব সমর্থন করে না। কেন? আমাদের তো বিয়ে হবে, আমরা তো তাহলে প্রেম করতেই পারি, এতে দোষের কি আছে? যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে একটি বন্ধনে আবদ্ধ না হব, ততদিন পর্যন্ত আমাদের সম্পর্কটা অবৈধই হয়। আমাদের এই সম্পর্ককে ইসলাম অনুমোদন দেবে না। তুমি তো অনেক ভালো জানো দেখছি, আমাকে সব শিখিয়ে দেবে নাকি? আপনি কি মজা করছেন? আচ্ছা, এখন আমার দিকে তাকাও। তুমি যে আমার বন্ধু, তোমাকে রোজ দেখি রাস্তাঘাটে, বাড়িতেও আসতে। তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তুমি ছেলেটা বেশ ভালো, তাই তোমাকে পছন্দ করা। মা বাবা বিয়ের চাপ দেয়, তোমার কথা বলে দিই। প্রথমে তারা একটু নানা করেছিল, কিন্তু আমার জেদের কাছে তারা পরাজিত। ও আচ্ছা, জানি না এসব। তুমি তো অনেক কিছুই জানো না। এখন আমাকে একটা কিস করো, এটাই তোমার প্রথম শিক্ষা হবে। কি করছেন আপু এসব? আপনার মাথা ঠিক আছে তো? আপনি হঠাৎ করে এমন কথা বলছেন কেন? কিস করতে কি সমস্যা? এই মুহূর্তেই তুমি আমাকে কিস করবা, নাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো, সবাইকে ডেকে আনবো। কি আজব মেয়ে রে বাবা! আপনার কি মান সম্মান বলতে কিছুই নেই? আপনার পরিবার আছে, তাদের কথা ভাবেন। আমার মান সম্মান বলতে কিচ্ছু নেই। এবার তুমি আমাকে তাড়াতাড়ি কিস করো, নাহলে আমি কিন্তু সত্যিই চিল্লা ফেলা শুরু করে দেবো। দেখুন আপু, আমি কিন্তু তাহলে আপনাকে বিয়ে করব না। আপনি যদি এমন করেন তবে আমি
এখনই আপনার পরিবারকে সব বলে দেব। তুমি এখন কি কিস করবে, নাকি বিয়ের পরে তোর উপর অত্যাচার করবো? কোনটা তোর জন্য ভালো হয়? আপনি যাই করুন না কেন, আমি এগুলো কিছুই করব না। আর আমাকে তুই করে বলবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। এই কথাটি বলেই রেহাত যখন সেখান থেকে চলে আসবে থাকে, তখন আয়েশা আপু তার পিছন থেকে বলে ওঠে, তাহলে আজ থেকে আমি তোর অত্যাচারী বউ হব। আমাকে বিয়ে না করেও তুই শান্তিতে থাকতে পারবি না। দেখ তোর অবস্থা কি করি আমি। এখন বুঝলেন তো রেহাত কেন তার সাথে শুরুতে এমন করে? সত্যি আয়েশা কোনো সাধারণ স্ত্রী না, সে একটা অত্যাচারী বউ। সকালে ঘুম থেকে রেহাত উঠে ফ্রেশ হয়, খেতে যাবে এমন সময় দেখে আয়েশা চায়ের কাপ দিয়ে রেহাতের দিকে এগিয়ে আসছে। রেহাত অনেক খুশি হয়ে যায়, এত ভালো বউ পেল, তাহলে তো আর জীবনে কোনো কষ্টই রইল না। রেহাত ভাবে মনে মনে, কিন্তু একটু পরে সে যা করে তা দেখে রেহাত অবাক হয়ে যায়। রেহাত ঘুম থেকে উঠে যখন আয়েশার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়, ঠিক তখনই তার বড় ভাই রিয়াজ তাকে ডাক দেয়। গতকাল রিয়াজের টাকা চুরি হয়। রিয়াজ রিহাতকে তার ঘর থেকে বের হতে দেখেছিল, তাই তাকেই সন্দেহ করে। কিন্তু টাকা সে না নিয়ে তার ছোট ভাই কেন চুরি করবে, সেই প্রশ্ন মনে আসা সত্ত্বেও রিয়াজ রিয়াদকেই ভুল বোঝে। রেহাত, শোন এইদিকে। হ্যাঁ ভাইয়া, কিছু বলবে? রিয়াদ ঘর থেকে বের হয়ে কথাটা বলে। ঘর থেকে বের হয় রিয়াজ রেহাদের হাত ধরে বলে, আমাকে মাফ করে দে। আমি টাকাগুলো পেয়েছি, তোকে শুধু শুধু বকেছিলাম। কালকে আমি রেগে গিয়েছিলাম, তাই এমন ব্যবহার করি। কিছু মনে করিস না ভাই, আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরে কোনো বিষয় না, তুমি আমার বড় ভাই হও, তোমার রাগ হতেই পারে, তুমি চিন্তা করো না। ভালো কথা, তাহলে যা, তোদের হানিমুনের খরচ আমি দেব। কোথায় যাবি বলিস আমাকে? যা এখন ঘরে যা, তোর বউ নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। রিহাদ খুশি মনে তার রুমে চলে আসে। আয়েশা তখনও কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে কোনো হাসির চিহ্ন নেই। রিয়াদ রুমে ঢুকতেই রিয়াদকে আয়েশা চমকে দেয়, কারণ আয়েশা যা করে তা দেখে রিয়াদ হতবাক হয়ে যায়। বিছানার পাশেই টেবিলে রিয়াদের অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখা থাকে। আয়েশা চায়ের কাপের সব চা সেই ফাইলগুলোর উপরে ঢেলে দেয়। চা গড়িয়ে ফাইলগুলো ভিজে একাকার হয়ে গেছে। এটা দেখে রেহাত দৌড়ে আসে সেখানে, চা পরিষ্কার করার বৃথা চেষ্টা করে। সে সম্ভব না হওয়াতে রেহাত বলে, আপনি এগুলো কি করলেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সব ফাইল নষ্ট হয়ে গেল। দেখলে তো কি করেছি। আবার জিজ্ঞেস কেন করছো? চোখে দেখতে পাও না নাকি কানাকে বিয়ে করেছি? আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এত গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দিলেন, এখন কি হবে আমার? আপনার জন্য মনে হচ্ছে চাকরিটাও চলে যাবে। ধ্যাত। হতে পারে, আমার মাথা খারাপ হতেও পারে। তোমার কি সমস্যা? চুপচাপ থাকো তো। এ কথা বলে আয়েশা আর সেখানে না দাঁড়িয়ে হনহন করে ঘর থেকে চলে যায়। রেহাত বোকার মতো তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, কি মেয়ে রে বাবা, আসলো মাত্র একদিন হলো আর আজ থেকেই অত্যাচার শুরু করে দিল। এ তো দেখি সাংঘাতিক ব্যাপার। ফাইলগুলো কোনো মতে টেবিলের উপর ছড়িয়ে শুকানোর ব্যবস্থা করে রেহাত। তারপর সে নাস্তা করার জন্য নিচে যায়। ডাইনিং টেবিলের কাছে গিয়ে রেহাত দেখে আয়েশা সেখানে বসে আছে। আয়শা আপু, আম্মু আব্বু আসেনি? তাদের তো দেখছি না। না, তারা একটু পাশের বাসায় গিয়েছে প্রতিবেশীর সাথে দেখা করতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নাস্তা শুরু করি। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দেবো। আমি তোমাকে নিজ হাতে আদর করে খাইয়ে দিতে চাই। রেহাত অবাক হয়। এই মেয়ের হাবভাব দেখে মনে হয়েছে তার সাথে রেহাদের বহু বছর ধরে সম্পর্ক। রেহাত মনে মনে ভাবে, কি মেয়ে রে বাবা, কিছুক্ষণ আগে আমার সাথে ঝগড়া করে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নষ্ট করলো, আর এখন আদর করছে। থাক, আদর করলে করুক, আমি কেন না করব। রেহাত খুশি মনে রাজি হয়ে যায়। আয়েশা মুচকি হাসে। রেহাতকে এত পছন্দ করার কারণ, রেহাতকে সে আগে থেকেই ভালোবাসে। রেহাত দেখতে বেশ সুদর্শন, তাছাড়া ওর ছোট ভাইয়ের সাথে থাকতো সব সময়। ছোট ভাইয়ের থেকে ইনফরমেশন পেয়ে জেনেছে রেহাত মেয়েদের সাথে সেভাবে কথা বলে না। রেহাত বলে, ঠিক আছে, তুমিই খাইয়ে দাও। কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে সেটা মানতে হবে। তুমি তো খাইয়ে দেবে বললা, আমি তো হ্যাঁ বললাম। ঠিক আছে, বলো কি শর্ত? তোমার শর্তে রাজি আছে। রেহান লজ্জাময় একটা হাসি দেয়, কিন্তু আয়েশার মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। আয়েশা বলে, আমি যখন কাউকে খাওয়াই
খাওয়ার মাঝখানে সে যদি পানি অথবা অন্য কিছু খেতে চায়, আমার না খুব রাগ হয়। আমি তখন আর খাওয়াতে চাই না। তো শর্ত হলো তুমি পানি খেতে পারবে না, একেবারে পুরোটা খাবার পরেই পানি খেতে হবে, অন্য কোনো কিছুও খেতে পারবে না। রেহাত তো খুশি। এসব আবার কোনো বড় শর্ত হলো নাকি? রেহাত ভেবেছিল বড় কিছু চাইবে সে, কিন্তু না, এমনটা হয়নি। সে আর কিছু না ভেবেই বলে, এ আর এমন কি, কোনো অসুবিধা নেই। আমি খাওয়ার মাঝখানে পানি বা অন্য কিছুই করতে চাই না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ব্যাস এতটুকুই তো। হুম, ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি তৈরি হও, আমি খাবার আনছি। রেহাত যেন আরও খুশি। যাক, মেয়েটা অত্যাচারী হলেও রেহাতকে ভালোই টেক কেয়ার করছে, আদর করছে, রোমান্টিক আছে মেয়েটা। এসব ভেবেই রিয়াদ তো খুবই খুশি হয়ে গেছে। বন্ধুর বড় বোন সিনিয়র হলেও ভালো, বেশ আদর কেয়ার করছে। আয়শা খাবার আনে, রেহাদের পাশে দাঁড়িয়ে আয়শা রেহাদকে খাওয়ানো শুরু করে। কিন্তু যেই খাবার রেহাদের মুখে যায় সে সাথে সাথেই চিৎকার শুরু করে দিল। রেহাদের চোখ মুখ লাল হতে শুরু করে, কারণ খাবারটি ছিল প্রচণ্ড ঝালের। রেহাদের মনে হয় যেন তার মুখটা আগুনে পুড়ে যাচ্ছে। সে কোনো রকমে খাবারটা গিলে চিৎকার করে বলে, পানি, পানি, আমাকে একটু পানি দাও। উফ, ঝাল, ওহ জ্বলে গেল, পানি। আমি কিন্তু আগেই বলেছি, খাওয়ার মাঝখানে পানি চাইলে আমার খুব রাগ হয়। আমার রাগ বাড়াতে যেও না, তাহলে কিন্তু তোমার ফল আরও খারাপ হবে। রেহাদ আর কিছু বলতে পারে না। একটু আগে মনে মনে মেয়েটাকে কত প্রশংসা করলো, আর এখন সে মেয়ে তো না যেন একটা দজ্জাল ডাইনি হয়ে গেছে। রেহাদ আর কথা না বলে সে চুপচাপ খেতে থাকে। খাবার মুখে দেওয়া মাত্রই তার মনে হতে থাকে সে আর বাঁচবে না। ঝালে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কোনো মতে খাবারগুলো শেষ করে। রেহাদের খাওয়া শেষ হবার পর আয়শা তার সামনে এক গ্লাস পানি এগিয়ে দেয়। এই নিন বর সাহেব, আপনি পানি পান করুন, আপনার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। রেহাদ দেরি করে না, দ্রুত গতিতে গ্লাসটা হাতে নিয়ে এক ঢুকে সব পানি খেয়ে ফেলে। তারপর একটু শান্তি পায়। সে জোরে জোরে কয়েকবার শ্বাস নিতে থাকে। আয়েশা বলে, তারপর বলো, কেমন লাগলো আমার খাবার? খাবার খেয়ে কি তুমি কিছুই বুঝলে না? রেহাদ আরও 2 গ্লাস পানি খেয়ে হাঁপাতে থাকে। আয়েশার কথা শুনে নিজেকে সামলে নিয়ে বলে, কি বুঝবো, এত ঝাল কেন ছিল? এটা ছিল আমার রোমান্টিক অত্যাচার। আমি ইচ্ছে করে খাবারের মধ্যে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিই। তুমি যখন কষ্ট পাও তখন আমার খুব মজা লাগে। আহ, কি শান্তি! রাতে বলেছিলাম না আমার সাথে 2 নাম্বারই করবা, তো খবর আছে। রেহাদ মনে মনে নিজেকে গালি দিতে থাকে আর বলতে থাকে, যদি গাধাদের মধ্যে অস্কার দেওয়া হয় তাহলে অস্কারটা যেন আমাকেই দেওয়া হয়। আমি কেন এমন মেয়ের কাছে খাবার খেতে রাজি হলাম? আয়েশা হাসছে। সেও মনে মনে বলে, কেমন লাগছে এখন? সিনিয়র বউ পেয়ে তাকে আদর করবা না, তা কি হয়? আপনি কি এগুলো ভালো করলেন? এটা জানেন, স্বামীর সেবা করলে স্ত্রী জান্নাতে যেতে পারে? আপনি একটা বজ্জাত মেয়ে। বন্ধু থেকে আপনার রিভিউ নেওয়ার দরকার ছিল। ও হ্যালো, বেশি শেখাতে হবে না, বুঝলেন? আমি আমার স্বামীর সেবা কিভাবে করব সেটা আমিই জানি। আর রিভিউ নিয়েও লাভ হতো না, ওটার ব্যবস্থা তো পরেই করতাম। আমাকে আমার ভাই ভালো মতোই চেনে, খালি তুমিই ছিলে না মিস্টার বর সাহেব। বাপরে, এভাবে হুমকি দিলেন? আর আমি কি শেখাবো? আপনি তো সাধারণ স্ত্রী না, আপনি তো অত্যাচারী বউ। বন্ধুর বড় বোন একজন অত্যাচারী মেয়ে। হয়েছে হয়েছে, এখন লেট হয়ে যাবে, তাড়াতাড়ি অফিসে যাও, বেশি কথা বলবে না। রেহাদ আর কী করবে? বিয়ের পরের দিনও অফিসে যেতে হচ্ছে তার। রেহাদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। এমন সময় আয়েশা তার অফিসের ব্যাগ নিয়ে আসে। এই নিন, আমি আপনার অফিসের ব্যাগ গুছিয়ে সব ঠিকঠাক করে রেখেছি। রেহাদ দেখে আয়েশা তার অফিসের ব্যাগ রেডি করে নিয়ে এসেছে। রেহাদ খুশি হয়ে যায়, ভাবে হয়তো তার স্ত্রী একটু ভালো কাজ করলো। যাক, যতটা রিয়াদ আয়েশাকে অত্যাচারী মনে করেছিল ততটা না। রিয়াদ খুশি হয়ে বলে, বাহ, জীবনে ভালো একটা কাজ করলেন, আমি খুশি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমাকে প্রশংসা করার দরকার নেই, নিজে ঠিক মতো থাকবে। আচ্ছা, খোদা হাফেজ, আমি এখন অফিসে যাই। রিয়াদ এবার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় পর ফোন বেজে ওঠে ওর। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল। সে না রিসিভ করেই কেটে দেয়। এরপর অফিসে গিয়ে দেখে মিটিং প্রায় শুরুর দিকে। সে দ্রুত তার আসনে গিয়ে বসে। রিহাদ তার ব্যাগ খুলে যখন মিটিংয়ের প্রয়োজনীয় কাগজগুলো বের করতে যাবে ঠিক তখনই বড় একটা ঝামেলা বাঁধে।
ব্যাগ খুলতেই রিয়াদ দেখল সেখানে কোনো ফাইল নেই। তার মানে আয়েশা ইচ্ছে করে ব্যাগে কোনো ফাইল ভরে দেয়নি। রেহান দুশ্চিন্তায় পড়ে যায়। এখন সে কি করবে? এত বড় মিটিংয়ে প্রেজেন্টেশন দেবে কি করে? রেহাদের কপাল ঘেমে যায়। উফ, মেয়েটা নিশ্চিত তাকে ফাঁসাবে। ঠিক এমন সময় রেহাদের বন্ধু নিহাল সেখানে এসে উপস্থিত হয়। দোস্ত, তো শুরু হয়ে যাবে, মিটিংয়ে আসবি না? এখন এখানে বসে আছিস কেন? সবাই তো রেডি হয়ে গিয়েছে। আসলে দোস্ত, আমি আমার ফাইলগুলো আনতে ভুলে গেছি। এখন কি যে করি, সব রেডি করেছিল। কি বলিস এগুলো? এত গুরুত্বপূর্ণ একটা মিটিং আর তুই ফাইল ভুলে গেলি? বস আজ তোর 12টা বাজাবে। সত্যি রে, কি যে ভুল করলো। এখন খেয়াল করলাম যে আমার ফাইল আনতে ভুলে গেছে। বাসায় ফেলে এসেছি, অফিসেও নেই। আচ্ছা, তুই আমার ফাইলগুলো নে, আমার কাছে সব ডুপ্লিকেট করা আছে, আমি অফিসেই রেখে দিই। এটা কিভাবে সম্ভব? আমি তোর প্রেজেন্টেশনগুলো কিভাবে নেব? এটা তো ঠিক হবে না। বস তো বুঝতে পারবে। বেশি বাড়াবাড়ি করবি না, তুই এগুলো নিয়ে যা। আমাদের দুজনের প্রেজেন্টেশন প্রায় একই ছিল, আমরা একই বিষয়ের ওপর কাজ করি। তুই শুধু নিজের মতো করে প্রেজেন্ট করে দিবি। রিহাদ আর কথা না বাড়িয়ে নিহালের দেওয়া ফাইলগুলো নেয় এবং খুব ভালোভাবেই প্রেজেন্ট করতে থাকে। তার উপস্থাপনা সবার খুব পছন্দ হয়, যার ফলে প্রজেক্টে তারাই পায়। ওদিকে আয়েশা অনেকবার কল করেছে রেহাদের ফোনে। সকালেই সে ফোন করেছিল, রেহাদ রিসিভ করেনি। আয়েশা বুঝতে পারে মজা করতে গিয়ে বেশি করে ফেলেছে। ওদিকে অফিসে রেহাদ নিহালকে বলে, দোস্ত, আমি অনেক খুশি, কারণ আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। তোকে অনেক ধন্যবাদ। এই খুশির কথাই কিন্তু ট্রিট দিতে হবে। ভালো একটা রেস্টুরেন্টে ট্রিট দিবি, না হলে আমি মানব না। আচ্ছা ঠিক আছে, ট্রিট দেব। আজকেই হবে। প্রজেক্টটা আমরা পেয়েছি, তার মানে আমরা বোনাস পাবো। অফিস শেষ করে রেহাদ আর নিহাল সহ আরও কয়েকজন সহকর্মী তাদের আড্ডা স্থানে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেয়। রেহাদ তার বন্ধুর বুদ্ধিমত্তার জন্য মনে মনে নিহালকে কৃতজ্ঞতা জানায়। তারপর সবাই নিজ নিজ বাসায় ফিরে আসে। রেহাদ মনে মনে বলে, কি কুক্ষণে সিনিয়র বিয়ে করতে গেলাম। জীবনের 12টা দুদিনেই বাজিয়ে দিল। সে কলিং বেল বাজায়, সাথে সাথে দরজা খুলে দিল আয়েশা। সে দরজার কাছেই ছিল। বাসায় ফিরে রেহাদ মনে মনে চিন্তা করতে থাকে, কি অত্যাচারই না করে বাবা। এই অত্যাচারী বউয়ের অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে কে জানে। রেহাদের মনে হয় তার জীবনটা যেন আয়েশার হাতে বন্দি হতে থাকে। আয়েশা কখন যে কী করে রেহাদ বুঝতে পারে না। ছুটে এসে দরজা খুলে দিল, যেন তার অপেক্ষাতেই ছিল। আবার শাস্তির বেলাতে সে যেন আরও এক ধাপ আগে। এইসব চিন্তা করতে করতেই রেহাদ অবশেষে বাসায় চলে আসে। দরজায় পা রাখতে আয়েশার অগ্নিমূর্তি দেখতে পায় সে। এত সময় কেন লাগলো আপনার? অফিস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কোথায় ছিল এতক্ষণ? আপনাকে কৈফিয়ত দিতে হবে না আমার, আমি যেখানে খুশি যেতে পারি। কি বললি তুই? আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে দিবি? হ্যাঁ, তোর কি বউ আরও 4-5টা আছে যাদের কাছে কৈফিয়ত দিবি? দেখুন, আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। আমি আপনার সাথে ভদ্রভাবেই কথা বলছি। আমি আপনার স্বামী হই। তোর ভদ্রতা 14 গোষ্ঠী কিলাই, তুই আমাকে কিভাবে কথা বলতে বলছিস? আপনি এখন আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলবেন না, কিন্তু তাহলে কিন্তু অনেক খারাপ হবে। আমি শান্ত মানুষ, কিন্তু রেগে গেলে কি করি তা তুমি জানো না। কি খারাপ হবে রে? তুই কি করবি আমাকে মারবি নাকি? আয়েশা রাগী চেহারা নিয়ে রেহাদের সামনে এগিয়ে আসে, আর রেহাদ ক্রমাগত পিছনে সরতে থাকে। রেহাদের মনে হয় সিনেমাগুলোতে সে দেখেছে নায়ক সামনে এগোয় আর নায়িকা পিছনে সরে যায়, কিন্তু এখানে ঠিক তার উল্টোটা ঘটছে। আয়েশা যতই এগোতে থাকে রেহাদ ততই পিছু উঠতে থাকে। একটু পর রেহাদের যাওয়ার আর পথ থাকে না, কারণ সে দেয়ালের সাথে লেগে যায়। দেখুন আয়েশা আপু, আমি এখন অফিস থেকে আসছি, আমার এখন ফ্রেশ হতে হবে। আপনি সরে দাঁড়ান। ঠিক আছে বাবু, ফ্রেশ হবে। তার আগে একটু মিষ্টি মুখ করাবো তোমাকে। আমার কাছে তোমার জন্য বিশেষ মিষ্টি আছে। আমি মিষ্টি একটু কম খাই, আপনি জানেন না। আমাকে অন্য কিছু খেতে দিন। এই মিষ্টি সেই মিষ্টি না, এই মিষ্টি তো আমার ঠোঁটের মিষ্টি, এটা তোমাকে খেতেই হবে। কি? আপনার ঠুটে? রেহাদ পুরো কথা শেষ করতে পারে না, কারণ এর মধ্যেই আয়েশা তার ঠোঁট রেহাদের ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। কতক্ষণ ধরে এ অবস্থায় ছিল রেহাদ জানে না, কিন্তু যখনই আয়েশা সরে দাঁড়ায় তখনই তারা দুজন হাঁপাতে থাকে।
রেহাদের শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে। আপনার লজ্জা শরম বলতে কিছুই নেই। আপনার কি মনে হয় আপনি যা খুশি করতে পারেন? বারে, স্বামীর সামনে আবার কিসের লজ্জা? তুমি তো আমার স্বামী হও, স্বামীকে আদর করতে আবার লজ্জা কিসের? এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই দেখে সিয়াম আর নিহাল এসেছে। কিছু বলার আগেই সিয়াম আর নিহাল রিয়াদকে নিয়ে চলে যায়। রিয়াদ অবশ্য বের হবার আগে তার বউকে বলেছে বাইরে যাচ্ছি। সিয়াম আর নিহাদ এসেছে। আয়শা রাগী চোখে কিছু সময় তাকিয়েছিল, তবে বারণ করেনি। বেশ কয়েকটা রাত করে বাসায় ফিরেছে। সিয়াম একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়ের কালকে বিয়ে, তাই মেয়েটাকে আনতে গিয়েছিল ওরা তিনজন। সিয়ামের জন্য এই মেয়েটার সাথে সম্পর্ক বানাতে রেহাত অনেক কিছু করেছে, আর তার বিয়ে হয়েছে, রেহাত না যেয়ে থাকতে পারে? সিয়াম আর মেয়েটা আপাতত নিহালের বাসাতেই গেছে। নিহাল বাসায় একা থাকে। একবারে বিয়ে পড়িয়ে ফিরেছে রেহাত। ফিরতে ফিরতে একদম মাঝরাত। ওদিকে আয়েশা জেগে, সে কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না। তার ছোট ভাই এসে হুট করে কেন তার বরকে নিয়ে গেছে? সবার ফোন কেন বন্ধ? আজ আসুক ব্যাটা বজ্জাত, বোঝাবে মজা। কতবার আয়েশা কল করেছে, তবুও রেহাদের কল ঢোকেনি। মেয়ে নিয়ে পালানো ঝামেলা এবং বন্ধুকে কাজে ডেকে বিয়ে পড়ানো সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে রেহাত। তবে রাত বেশ গভীর হয়ে গেছে। কলিং বেল বাজতেই আয়েশা দরজা খুলে দেয়। তাকে দেখে রেহাত ভয়ে দ্রুত এসে রুমে ঢোকে। কি ব্যাপার, আপনি ঘুমাননি? এত রাতে বাইরে কি? কাজ ছিল। সিয়ামের বারণ করা আছে কাউকে কিছু না বলতে, তাই সে কিছু বলবে না আয়েশাকে। কি কাজ? যদি না বলো এই রুম থেকে বের হয়ে যাও। আমার রুমে কোনো ফাউল লোকের থাকতে পারবে না। আয়েশার এমন কঠোর আচরণ দেখে রিহাদের খুব ভয় পেয়ে যায়। তার মনে হয় আয়েশা যেন তার উত্তর সম্পূর্ণ কর্তৃত্ব ফলাতে শুরু করেছে। রিহাদ মনে মনে বলতে থাকে, আমার মা বাবা দেখি খাল কেটে কুমির এনেছে। যে বউ বিয়ের প্রথম রাতেই এত কথার এত বেশি মানসিক চাপ দিতে পারে, তাহলে এ দুদিনে আর তাহলে সারা জীবন আমাকে কষ্ট দেবে কত। কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করলাম, উফ, আমার জীবনের কি হবে? রিহাদ বাইরে আসে। তুমি সত্যি সত্যি রুমের বাইরে কেন? বাইরে একটু ঠান্ডা বাতাস খাচ্ছিলাম। তোমার কপালে আজকে শনি আছে, যে কেউ এসে ডাকবে আর চলে যাবা, তাই না? ফোন দিলে ধরো না, অফ করে রাখো। তোমার আজকে মজা বোঝাবো। রুমে আসো চান্দু। আপনি এত কথা কেন বলেন? আপনি এত আদেশ কেন দেন? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? চুপ, একদম চুপ। আমার সাথে তর্ক চলবে না, ওকে? আমি যা বলবো তাই তোমাকে মেনে নিতে চলতে হবে। আমাকে এসে জড়িয়ে ধরো ঠিক মতো। 10 মিনিট আমাকে জড়িয়ে ধরে রাখো। রিহাদ দীর্ঘশ্বাস ফেলে। কোনো কথা না বলে সে চুপচাপ রুমের ভিতর আসে। তারপর আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। 10 মিনিট পর আয়েশা নরম সুরে বলে, এই তো, গুড বাই। এবার ছাড়ো। তুমি তো বেশ নরম, আর একটু ধরে থাকি না? তুমি তো বেশ নরম, আর একটু ধরে থাকি না? অনেক ভালো লাগছে। শক্ত ছেলে, রাত করে বাড়ি ফিরেছে, ভাবছিলাম কিছু বলবো, অনেক রাগ উঠে গেছিল, তাই রাগ কমাতে জড়িয়ে ধরতে বলেছি। এখন আসছে ঢং করতে, পিঠের তক্তা বানাবো, ছাড়ো। রেহাই ছেড়ে দেয়। আয়েশাকে ধরার স্বাদ সে যেন কোনোভাবেই মিস করতে চাচ্ছে না। সে আবার বলে, একটু ধরি না? তুমি তো আমার উপর খালি অত্যাচার করো। একটু ধরলে কি হয়? আমার হাত ধরতে হলে আমাকে 10,000 টাকা দিতে হবে আগে, তারপর হাত ধরবে। মানে কি? হাত ধরার জন্য আমি টাকা দেবো কেন? তাছাড়া আমি আমার বিয়ে করা স্ত্রীর হাত ধরবো, তাতে টাকা লাগবে কেন? আপনার মাথা কি ঠিক আছে? আমার ইচ্ছে, আমি টাকা নিব। আমি অনেক এক্সপেন্সিভ না, টাকা তো লাগবেই। টাকা পে না করলে আমাকে স্পর্শ করতে পারবে না, এটাই আমার শর্ত। মানে কি এসবের? আপনি কেন এমন শর্ত দিচ্ছেন? আমি মাত্র 10,000 টাকা চাইছি, তুমি না দিলে না দিবা, আমার কোনো সমস্যা নেই। আমাকে দিতে হবে, ফকিন্নি জামাই। আচ্ছা, বুঝলাম। তাহলে আগামীকাল দেবো। আজ তো টাকা নেই হাতে, আমার টাকা সব ব্যাংকে রাখা আছে। তাহলে আজ আর আমাকে ধরতে পারবে না, কালকে টাকা দেবে, তারপর হাত ধরবে। এখন ঘুমাই, বাই, গুড নাইট। কিন্তু রিহাদ মন খারাপ করে বসে থাকে। সে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর আয়েশা রিহাদকে লক্ষ্য করে। তুমি ঘুমাচ্ছ না কেন? এত চুপ করে বসে আছো কেন? এমনি ঘুম আসে না। এই ঝামেলার পরে ঘুম আসবে কিভাবে? আচ্ছা, একটা কথা বলি, তুমি কি আমার উপরে রেগে আছো? বলো। তোমার বউ দেখতে কেমন বললে না যে? এতক্ষণ তো শুধু ঝগড়াই করলে।
দেখতে তো মাশাআল্লাহ সুন্দরী, কিন্তু মনে হয় সারা জীবন মানসিক চাপ আর অত্যাচার খেতে হবে। ও তাই বুঝি? তুমি কি করে বুঝলে? হুম, আপনার কথাবার্তা শুনেই বুঝতে পারি আপনি তো নিজেই নিজেকে অত্যাচারী বউ বলছেন। বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমার অনুভূতিকে শ্রদ্ধা করি। আচ্ছা, এদিকে তোমার মানিব্যাগটা, তুমি কাল টাকা দেবে বলেছো, আজ কত আছে দেখি? মানিব্যাগের কথা শুনে রেহাত মনে মনে ভাবে, বাবা রে, এই মেয়ে দেখি ডাকাত, আমার সব নিয়ে চলে যাবে মনে হয়। সাবধান রিহাদ, সাবধান। রিহাদ একটু নড়ে চড়ে বসে। এমন সময় আয়েশা আবার বলে, এই, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার টাকা চুরি করবো না। কোথায়? আমি তো ভয় পাচ্ছি না। তাহলে মনে মনে গালি দিচ্ছ, তাই না? আমাকে নিয়ে খারাপ কিছু ভাবছো? গালি দেবো কেন? আপনার মতো সুন্দরী স্ত্রীকে কেউ গালি দিতে পারে? তাহলে মানিব্যাগ দাও তাড়াতাড়ি। এই নিন। আয়েশার হাতে এক প্রকার বাধ্য হয়ে রিয়াদ মানিব্যাগ এগিয়ে দেয়। সে মানিব্যাগ থেকে 4,000 টাকা বের করে বলে, এই, মাত্র 4,000 টাকা? আপনি তো কিপটে কেন? একটা সদ্য বিবাহিত পুরুষের মানিব্যাগে এত কম টাকা কেন থাকবে? মানিব্যাগে কি সবসময় টাকা থাকে নাকি? আমার সব টাকা তো ব্যাংকে। আচ্ছা, 4,000 নিলাম, আর বাকি 10,000 টাকা আগামীকাল দেবে। সকালে অফিস থেকে বের হওয়ার আগে মনে করিয়ে দিব। তারপর এখন কি করব? এখন তো সব টাকা দিয়ে দিলাম। আমার হাত ধরতে পারো তুমি যখন আমাকে স্পর্শ করার অনুমতি পেলে। শুধু কি হাত ধরবো? অন্য কিছু করা যাবে না? হ্যাঁ, শুধু হাতই ধরবে, আর কিছু না। এর বেশি কিছু করার জন্য তোমাকে আরও টাকা দিতে হবে। তাহলে থাক, আজ আর ধরবই না, আমি গেলাম। কেন? এখন তো সব শর্ত পূরণ হয়ে গেছে। এমনি ভালো লাগছে না। আজ হাত না ধরলে আর কোনোদিনও ধরতে পারবে না। আমি আমার শর্ত পাল্টে দেবো। এই, আপনি এত বেশি কথা বলেন কেন? এত শর্ত দেন কেন? একদম চুপ। আমি আগেই বলেছি, আমার সাথে তর্ক করলে আসবে না। আমি যা বলবো তাই হবে। আচ্ছা, করলাম না তর্ক, আপনি ঘুমান। শুভরাত্রি। এই বলে রেহাত মন খারাপ করে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। ছাদের শীতল পরিবেশ কিছুটা হলেও তার রাগ কমাতে সাহায্য করে। ছাদে গিয়ে মোবাইল হাতে নিয়ে সে রুহিকে ফোন দেয়। রুহি তখন গভীর ঘুমে মগ্ন থাকে। মোবাইলের রিং হয়েছে, কিন্তু রুহির কোনো খবর নেই। রাত বাজে 2টা। রেহাত একটার পর একটা ফোন দিতেই থাকে। হঠাৎ পিছনে তাকিয়ে রেহাত দেখে আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে রিহাদের বুক ধড়ফড় করে ওঠে। আয়েশা রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আপনি এখানে কেন? এই, আমাকে দেখে কি তোমার ভূত মনে হয়? এত ভয় পাচ্ছ কেন? না, পেতনি মনে হচ্ছে। তুমি এমন সময় কেন এসেছো? এখন আমার সাথে ফাজলামি করতে আসবে না, বলে দিলাম। আমি তোমার স্ত্রী হই। এই, আপনি এত বড় বড় কথা কিভাবে বলেন? হ্যাঁ, আমি আপনার স্বামী হই, আমাকে সম্মান দিন। এগুলো তো কিছুই না। সামনে আরও অনেক কঠিন শর্ত আর নিয়ম আছে, যা তোমাকে মেনে চলতে হবে। তুমি আমাকে ভয় না পেলে আমি কিভাবে আমার কর্তব্য দেখাবো? আপনি এখানে কেন? এত রাতে ছাদের ঠান্ডায় কি করছেন? আগে বলো, তুমি কেন এখানে? এত রাতে ছাদে কিসের কাজ? তুমি কি আমার কাছ থেকে পালাতে চাও? আমার কাজ আছে, তাই এসেছি। আপনার সব শর্ত আর অত্যাচার সহ্য করতে পারছি না। রাত 2টার সময় ছাদে কিসের কাজ? তুমি কি সিগারেট খাচ্ছ? আমার কাজ আছে, তাই এসেছি। আপনার সব শর্ত আর অত্যাচার সহ্য করতে পারছি না। দেখি মোবাইলটা। এত রাতে কাকে ফোন করেছো? কেন? আপনি আমার ফোন কেন দেখবেন? বলছি না দেওয়ার জন্য, তাহলে আবার প্রশ্ন করো কেন? এই বলে আয়েশা রিহাদের হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। হাতে নিয়ে দেখে ডায়ালে যাকে ফোন দেওয়া হয়েছে তার নাম রুহি। আয়েশা রাগান্বিত হয়ে রেহাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, রুহিকে? এত রাতে তুমি কাকে ফোন দিচ্ছ? কোন রুহি? আমি তো অনেকেই ফোন দিই। এই যে এই নাম্বার, বারবার জায়গায় ফোন দিয়েছো। ও, রুহি, সে আমার বন্ধু হয়, আর কিছু না। এত রাতে ফোন দিয়েছো কেন? এই সময় বন্ধুকে ফোন দেওয়ার কি দরকার ছিল? কাজ ছিল, তাই। ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। থাক, আজ আর কিছু বলবো না। যা বলার আগামীকালই বলবো। এখন চলো নিচে যাই। এই বলে আয়েশা রাগী মুখে ফোনটা রিহাদের দিকে ছুঁড়ে দিয়ে দ্রুত রুমে চলে যায়। রিহাদ অসহায়ভাবে ফোনটা হাতে ধরিয়ে দাঁড়িয়ে থাকে। সকাল প্রায় 10টা বাজে। সারা রাত ঝগড়া করে সকালে দুজনেই ঘুমিয়ে আছে। আয়েশা ঘুম থেকে উঠে দেখে রিহাদ আরামে ঘুমোচ্ছে। তার সারা রাতের পরিশ্রমের কোনো ছাপই নেই রিহাদের মুখে।
আয়শা এক গ্লাস ঠান্ডা পানি হাতে নিয়ে রেহাদের কাছে গিয়ে সে পানি তার মুখে ঢেলে দেয়। ঠান্ডা পানির স্পর্শে ঘুমন্ত রেহাদ রেগে ওঠে। চোখ রগড়াতে রগড়াতে সে বলে, এই কে সাহস কি করে হলো আমার ঘুম ভাঙানোর? কে মানে? দেখছো নাকি আমি তোমার স্ত্রী হই? এই আপনার জ্ঞান বলতে কিছুই নেই। এত সকালে কেউ ঘুমন্ত মানুষের গায়ে পানি ঢেলে দেয়? আপনি কি ধরনের ব্যবহার করছেন? তাহলে কি আমি তোমার গালে চুমু দেবো নাকি? তাতে তোমার ঘুম ভাঙতো? যাও এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। প্লিজ ঘুমাতে দাও। সারা রাত আমার ঘুম হয়নি, একটু শান্তিতে শুতে থাকতে দাও আমাকে। বলছি কি, কান দেওয়া যাচ্ছে না? এক্ষুনি ওঠো, নিচে অনেক কাজ আছে। এত চেঁচামেচি করো কেন? তোমার যদি ইচ্ছে হয় ফ্রেশ হয়ে যাও, গিয়ে নাস্তা করো। আমি এখন ঘুমাবো। আমার খুব ক্লান্ত লাগছে। দাঁড়াও, আমি তোমার ঘুম বের করছি। তোমাকে এক্ষুনি উঠতে হবে। দুজনের কথার ফাঁকে রেহাদের মোবাইলে রিং আসে। আয়শা দ্রুত ফোনটা হাতে তুলে নেয়। দেখে গতকাল রাতে সেই রুহি ফোন দিয়েছে। আয়শা ফোনটা ধরে। কি রে দোস্ত, বিয়ে করে কেমন কাটাচ্ছিস? খুব আনন্দ করেছিস নিশ্চয়ই। বাসর সহ দিনগুলো খুব অত্যাচারিতভাবেই হয়েছে। এমন বাসর যেন আর কারো না হয়। এই হঠাৎ তোর কণ্ঠস্বর এমন বদলে গেল কিভাবে? তুই কি অসুস্থ হয়েছিস? শুধু কণ্ঠস্বর পাল্টায়নি, মানুষও পাল্টেছে। তোমার এই বন্ধু এখন শুধু একজন অত্যাচারিত স্বামী। মানে ভাবি নাকি? ফোন কি ভাবি ধরেছেন? হ্যাঁ, আমি সেই অত্যাচারী ভাবি, বুঝলেন? এখন কেমন আছেন জিজ্ঞেস করুন। কেমন আছেন? এসব ফোনে জিজ্ঞেস করে লাভ নেই, আপনি সরাসরি এসে জিজ্ঞেস করুন। আমার স্বামীর সাথে আমার রোমান্টিক অত্যাচারগুলো চোখে দেখে যান। এই বলে আয়শা ফোনের লাইন কেটে দেয়। তারপর রেহাদের দিকে তাকিয়ে বলে, আজ থেকে মেয়েদের সাথে তোমার কথা বলা বন্ধ। ভাবতাম তোমার কোনো মেয়ে বন্ধু নেই, কিন্তু আমি কি জানতাম যে এমন একটা মাল আছে সাথে। তাই ফেসবুকে ঢোকা বন্ধ, আর বাকি নিয়মগুলো পরে বলবো। তোমার জীবনে আর কোনো নারী থাকবে না। রেহাদ অসহায়ের মতো করে বলে, এই তোমার ভিতরে কি একটুও দয়া মায়া নেই? একটু ভালোবাসাও নেই? তুমি এত পাষাণ কেন? না, নেই। আমি দয়া মেয়ে নিয়ে চলি না, আমি খুব কঠিন মানুষ। এমন দরজার মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি এত খারাপ হতে পারো? কি বললে? আমি দজ্জাল? ঠিক আছে, দজ্জাল কত প্রকার ও কি কি, আজ থেকে তা হাতে কলমে বুঝবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অত্যাচার থাকবে। সেটা বাসরাতেই বুঝতে পেরেছি। তোমার অত্যাচার শুরু হয়ে গেছে। গতকাল কিছুই দেখোনি, দেখবে তো সেই দিন, যেদিন আমাকে নিয়ে ভালোভাবে থাকবে। সেদিন বুঝবে অত্যাচার কাকে বলে। জীবনেও না, আমি একাই যাব। বললেই হলো, তুমি একা কোথাও যেতে পারবে না। আমি তোমার উপরে নজর রাখবো। আচ্ছা, আমি ভয় পাই নাকি? আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নাও। নিচে মা বাবা এবং মেহমানরা সবাই অপেক্ষা করছে, আর দেরি করো না। রেহাদ ওয়াশরুমে ঢুকে মনে মনে বলতে থাকে, যে মেয়ে বিয়ের দিন রাত থেকেই আমাকে এতটা জ্বালাচ্ছে, সেই মেয়ে আমাকে সারা জীবন জ্বালাবে। না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। আমি আজই আমার বন্ধু সিয়ামের কাছে যাব। সিয়াম ঠিক পারবে আমাকে একটা আইডিয়া দিতে, যে কিভাবে বউকে বশ করা যায়, কিভাবে স্ত্রীকে নিজের বশবর্তী করে রাখা যায়। রেয়াদ ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যায়, আর মা ফাতেমা বেগম ছেলেকে জিজ্ঞেস করে, এই রিহাত, তোর চোখ লাল কেন? রাতে ভালো করে ঘুম হয়নি নাকি? কোথায় লাল? ঘুম থেকে উঠেছি, তাই মনে হয় একটু লাল দেখাচ্ছে। তুমি চিন্তা করো না। অন্যদিন তো ঘুম থেকে ওঠার পর চোখ লাল থাকে না। তাহলে আজ কেন এমন কি হয়েছে বলতো? রেহাত মনে মনে বলতে থাকে, লাল তো হবেই, যে দজ্জাল বউ এনে দিয়েছ। আজ চোখ লাল, কিছুদিন পর দেখবে আমাকে থাপ্পড় দিতে দিতে গাল লাল করে ফেলবে। আমি এখন কি করে এসব বলি? কি রে, কি ভাবছিস? মা, চোখে কিছু একটা পড়েছে। ও, সাবধানে থাকিস। রেহাদের বাবা জামাল হাসান বললেন, রেহাদ, বিয়েতে তো কোনো বড় অনুষ্ঠান করিনি, তাই আমি ভাবছি আগামী মাসে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করব। তুমি কি বলো? এসবের কি প্রয়োজন বাবা? এত খরচ করার দরকার নেই। আজকালকার মানুষ বলবে ছেলের বিয়েতে অনুষ্ঠান করলে না কেন, তাহলে তাদের নানা জবাব দিতে আমাকেই হবে। তাই অনুষ্ঠান করা প্রয়োজন। তুমি চিন্তা করো না। ফাতেমা বেগম আয়েশাকে উদ্দেশ্য করে বলে, মা আমার, ছেলে যদি কোনো অন্যায় করে তুমি আমাকে বলবে, আমি তাকে শাস্তি দেব। মা কাল রাতে আমার সাথে অনেক ঝগড়া করেছে, দেখেন না এখনো কোনো কথাই বলছে না।
আমাকে সে পাত্তাও দিচ্ছে না। তাহলে তুমি শাস্তি দিতে পারো না? যেমন আমি ওর বাবাকে শাস্তি দেই অন্যায় করলে, তুমি তোমার স্বামীর উপর কর্তৃত্ব ফলাও। রেহাদের বাবা জামাল হাসান বলে, তুমি ছেলেকে শাস্তি দেওয়ার কথা বলছো নাকি আমাকে অপমান করছো? সবার সামনে এমন কথা বলছো কেন? এভাবে অনেকক্ষণ ধরে মা ছেলে বাবা ঝগড়া করতে থাকে। আয়েশা তাদের মিষ্টি ঝগড়া দেখে হাসতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে, এত ভালো একটা পরিবার পেয়ে আজ সত্যি আমি অনেক খুশি। মা বাবা রেহাত বড় ভাই সবাই খুব ভালো। রেহাতও আসলে খারাপ না, শুধু একটু বোকা। সকালে নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্না করার সময় চলে আসে। ফাতেমা বেগম আয়েশাকে ডেকে বলে, মা, তুমি কি রান্না করতে পারো? জি মা, পারি, আমি ভালোই রান্না করি। তাহলে আজকের দুপুরের রান্নাটা তুমি করো দেখি। কতটা রান্না জানি আমার ছেলের বউ। আচ্ছা মা, আমি এখনই রান্না শুরু করি। দুপুরের রান্নার কাজ করছে আয়েশা। রেহাত এই সুযোগে রুহিকে ফোন দেয়। এ দোস্ত, তোর ভাবি আমাকে অনেক অত্যাচার করছে, কি করব? আইডিয়া দে, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা শোন, তোর বউ এখন কি করে, কোথায় আছে? রান্না করে রান্না করছে গরমের মধ্যে। তাহলে রান্নাঘরে গিয়ে তোর বউকে জড়িয়ে ধরে বলবি, বেবি তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। আর শোন, একদম রোমান্টিক আর মিষ্টিভাবে বলবি, যেন তোর বউ গলে যায়। আচ্ছা তাহলে এখন ফোন রাখ, আমি চেষ্টা করি। রুহির কথা মতো রেহাত রান্নাঘরে গিয়ে আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরে। বেবি, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, তুমি এত কষ্ট করে রান্না করছো কেন? আমাকে কোন দিক থেকে বেবি মনে হয়? হ্যাঁ, আমি কি বাচ্চাদের মতো ফিটার খাই? আর আমাকে এমন করে জড়িয়ে ধরেছো কেন? আমি সেই বেবি বলিনি, আমি তোমাকে আদর করে বেবি বলেছি। বেবি তো বাচ্চাদেরই বলা হয়। আর তুমি এখানে কেন? আমি এখন রান্না করব, যাও এখান থেকে, আমার রান্না নষ্ট করো না। আচ্ছা যাচ্ছি, তোমার সাথে কথা বলেই ভুল। এই যেও না, একটা কাজ করে দাও, আমাকে একটু সাহায্য করো। কি কাজ? এই আলুগুলো কেটে দাও, আমার অনেক সময় লাগবে কাটতে। আমি আলু কাটবো? তুমি ভাবলি কি করে আমি আলু কাটবো? আমি তো কখনো রান্না করে ঢুকিনি। কি বললে? আবার বলো। সাহস কি করে হলো বলো তোমার এমন বলা? না কিছু না, দাও কেটে দিই, তুমি বলেছো তাই কাটছি। জীবনে প্রথমবার স্ত্রীর ভয়ে রেহাত আলু কাটতে শুরু করে। রেহাতের ভাবতেই অবাক লাগে, আজ সে আলু কাটছে, দুদিন পর তো রান্নাও করতে হবে। এই চিন্তায় রেহাত অস্থির হয়ে যায়। সামনে তার জন্য আর কতটা বিপদ অপেক্ষা করছে। বিয়ের এক সপ্তাহ পর রেহাদের আজ শ্বশুরবাড়ি যাওয়ার কথা। সকাল থেকে আয়েশা ব্যাগপত্র গোছাচ্ছে, কিন্তু রেহাদের কোনো খবর নেই। আয়েশা তাকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু রেহাত রিসিভ করে না। হঠাৎ রেহাত বাসায় ফিরে। রেহাত আসতেই আয়েশা তাকে প্রশ্ন করে, এই এতক্ষণ কোথায় ছিলে? তোমার মোবাইলে রিং হচ্ছিল, ধরনি কেন? বাবা ফোন করেছে, সিয়াম নাকি বিয়ে করেছে। তোমার ভাইয়ের সাথে ছিলাম, তাই দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি যে এত সময় লেগে যাবে। আচ্ছা মোবাইল কোথায়, আমাকে দেখো। মোবাইল তো প্যান্টের পকেটে, কেন দেখতে চাও? বলছি বের করতে, বের করো, বেশি কথা বলো কেন? রেহাত পকেট থেকে মোবাইল বের করে দেখে প্রায় 20টা মিসড কল। সে চেক করে দেখে সবগুলো ফোনই আয়েশা করেছে। সরি আয়শা, আমি দেখিনি, আমি ভুলে গিয়েছিলাম যে ফোন পকেটে আছে। আমার সাথে এখন তুমি কথা বলবে না প্লিজ, আমি তোমার উপরে খুব রেগে আছি। কেন, কি হয়েছে, এমন করছো কেন? কোনো কথা নয়, একদম চুপ, আমি রাগে ফুঁসছি। কি হয়েছে সেটা একবার বলো তো, এত নাটক কেন করছো? বলছি না চুপ থাকতে, কান দিয়ে কথা যাচ্ছে না। তুমি আমার আদেশ অমান্য করেছো। রেহাত চুপচাপ রুম থেকে বের হতে থাকে। তখন আয়েশা তাকে আবার ডাক দেয়। এই আমি কি রুম থেকে যেতে বলেছি? এখানে বসে থাকো। তাহলে কি করব এখানে আমি? তুমি তো কথাই বলতে দিচ্ছ না। কথা একটা রাখো মা। রেহাত সাহস পায় না কিছু বলার, তাই আর কিছু না বলে চুপচাপ সোফায় বসে থাকে। রেহাতকে চুপচাপ বসে থাকতে দেখে আয়েশা আবার বলে, এই তুমি বোবা নাকি? কোনো কথা বলছো না কেন? মানে কি, আমি বোবা নই। কথা না বলে চুপচাপ বসে আছো কেন? আমার সাথে একটু গল্প করো। কি কথা বলবো, তুমি তো শুধু ঝগড়াই করো। আচ্ছা কথা বলতে হবে না, তুমি আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও তো, আমার হাত ব্যথা করছে। মানে আমি কাপড় ধুতে পারি না? সরি, আমি এসব কাজ করিনি। না পারলেও দিতে হবে, কারণ আমি বলেছি। শুধু তাই নয়, সারা রুম ভেজা কাপড় নিয়ে মুছবে।
মেঝেতে ধুলা জমেছে। বেচারা রেহাত আর কি করবে? যদি কথা না শোনে তাহলে কপালে আরও দুঃখ আছে। তাই সে স্ত্রীর কথা মতো কাজে লেগে যায়। রেহাত মনে মনে বলল, আমি আর এ বাসায় থাকবো না, আমাকে একাই যেতে হবে ঢাকায়। এই ডাইনিকে যদি নিয়ে যায় তাহলে আমার 12টা বাজিয়ে দিবে। আমাকে যে কোনো মূল্যে একা যেতে হবে। মোবাইল হাতে নিয়ে রেহাত রুহিকে ফোন দেয়। রুহি তখন বাসায় ছিল। রুহি ফোন রিসিভ করে বলল, কি রে দোস্ত, কি খবর? কেমন কাটছে তোর দিনকাল? কেঁদে কেঁদে রেহাত বলল, দোস্ত আমি শেষ, আমি আত্মহত্যা করব, আমাকে বাঁচা। কেন দোস্ত, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আর বলিস না, আমার বউ আমাকে যে পেন দিচ্ছে আমি আর মেনে নিতে পারছি না। সে আমাকে দিয়ে কাপড় কাচাচ্ছে আর রুম মোজাচ্ছে। সিয়ামের বোন তো দেখি বেশ অ্যাক্টিভ। 1 সপ্তাহ যেতে না যেতেই তার মধ্যে এত পেইন! আল্লাহ, তাহলে তো তোর কপালে খুব দুঃখ আছে। তুই কেন তাকে কিছু বলিস না? হ্যাঁ, আমাকে আর পাবি না, আমি শেষ। রেহাত ফোন কেটে দেয়। তারপর শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ওরা। বিয়ের 10 দিন শেষ হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে রেহাত আর আয়েশা চলে আসে। রাত্রিবেলায় ডিনারের সময় সবাই মিলে ডিনার করছে। আয়েশা সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে। ফাতেমা বেগম বলে, বৌমা, তুমি খেতে বসো, আমাদের এগিয়ে দিতে হবে না, আমরা নিতে পারি। এমন সময় রেহাত সবার দৃষ্টি আকর্ষণের জন্য বলে, আজকের খাবার দারুণ হয়েছে, এত সুস্বাদু হয়েছে যে কি বলবো। কে রান্না করেছে? পাশের চেয়ার থেকে মিডি বলল, আজকে আম্মু রান্না করেছে। মায়ের হাতের রান্না সব সময়ই ভালো হয়। মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ, এত ভালো রান্না হয় যে মুখে লেগে থাকে। এরপর রেহাত আয়েশাকে জব্দ করার জন্য বলে, গতকালের খাবারটা তেমন ভালো হয়নি। কে রান্না করেছিল? আমার একদম ভালো লাগেনি। পাশ থেকে ফাতেমা বেগম বলে, আয়েশা রান্না করেছে, তুই কেন এমন বলছিস? এই কথা শুনতেই বিষম উঠে গেল রেহাতের। আয়েশার দিকে তাকিয়ে দেখে আয়েশা রেগে লাল হয়ে আছে। রেহাত মনে মনে বলে, আজ আমার খবর আছে, আমি ইচ্ছে করে ভুলটা করলাম কেন? আয়েশার রাগ দেখে রেহাত দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, গতকালের নয়, সেদিন আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, মনে পড়েছে। সেটা খুব একটা ভালো ছিল না। গতকালের রান্নাও ভালো ছিল, আমি ভুল করে বলে ফেলেছি। পাশের চেয়ার থেকে রিয়াজ হাসতে থাকে। রিয়াজের হাসি দেখে তার বাবা জামাল হাসান বলল, সবাই একসাথে খেতে থাকে। রাত্রিবেলার খাবার দাবার শেষ করে সবাই যার যার রুমে চলে যায়। কিন্তু রেহাদের মনে ভীষণ ভয়। সে সারাক্ষণ চিন্তা করে, না জানি আজ আমার কপালে কী কী দুঃখ অপেক্ষা করছে। ভয়ে ভয়ে সে রুমে ঢোকে। রুমের ভিতরে ঢুকে দেখে আয়েশা চুপচাপ শুয়ে আছে। সে কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আয়েশা কোনো কথাই বলে না। রেহা তখন শুয়ে শুয়ে টিভি দেখছে আর মনে মনে ভাবছে, যাক, আজ অন্তত এই ডাইনির হাত থেকে রেহাই পেলাম। সারাদিন ঝগড়া করার পর হয়তো এখন সে ক্লান্ত। বলতে না বলতেই রেহাদের বন্ধু রুহি ফোন দেয়। রুহি নাম্বার দেখে রেহাদ ফোন রিসিভ করে না। বারবার ফোন বেজে যাচ্ছে কিন্তু রেহাদ রিসিভ করে না। পাশ থেকে আয়েশা বলে ওঠে, এই তুমি কালা নাকি? বারবার ফোন বাজছে কিন্তু রিসিভ করছো না কেন? কে ফোন দিয়েছে? কি একটা কষ্টে আছে, ফোন রিসিভ করলে বিপদ, না করলে বিপদ। তুমি চুপ করে শুয়ে থাকো। বেশি কথা না বলে ফোনটা রিসিভ করো, আর ফোন রিসিভ করে লাউড স্পিকার দাও। আমি শুনতে চাই কে ফোন করেছে। আয়েশার কথা মতো রেহাদ ফোন রিসিভ করে লাউড স্পিকার দেয়। ফোনের ওপাশ থেকে রুহি বলল, বন্ধু, কি খবর? বিয়ে করে আমাদের ভুলে গেলি? না রে। তোর কণ্ঠস্বর এত আস্তে আসছে কেন? তুই কি অসুস্থ নাকি? কি বলিস? না, মানে একটু ঠান্ডা লেগেছে। রেহাদ, তোর বউ নিশ্চয় খুব রোম্যান্টিক। তুই কি এখন মজা করছিস? তবে রোমান্টিক না, খুব কঠিন হয়েছে, তুই বুঝবি না। মানে কি? কঠিন মানে কি? আমার কাছে খুলে বল। মানে কিছুই না, এখন ফোন রাখ। দোস্ত, তোর মনে পড়ে আমি তুই সিয়াম ঘুরতে গিয়েছিলাম, বৃষ্টিতে পড়ে যাই, তুই আমাকে কোলে নিয়ে হেঁটেছিলি। মা, তোর দোহাই লাগে, চুপ থাক। কিন্তু সেসব হঠাৎ মনে পড়ছে। একবার তুই আমার ডান গালে চুমু দিয়েছিলি, মনে পড়ে? কি যাতা বলছিস? ফোন রাখার আমি। তাড়াতাড়ি রেহাদ ফোনটা কেটে দেয়। রেহাদের বুকটা ধরফর করতে থাকে। একটা বাঁশের ঠেলা শেষ না হতেই আরও 1000টা বাঁশ রেডি। আল্লাহই জানে আজ কি হবে।
আয়শা এতক্ষণ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছিল। সে চোখ মেলে উঠে বলল, আমার দিকে দেখো, আমার চোখে চোখ রাখো। ইয়া মানে রুহি যা বলেছে সব মিথ্যা, সে মজা করছিল। আমি কি সেই প্রশ্ন করেছি? আমি তো জানতে চাইনি যে সত্যি বলেছে নাকি মিথ্যে। না মানে এমনি উত্তর দিতে চাইনি আমি। চুপ, একদম চুপ। আমি তোমাকে জিজ্ঞেস করিনি। কিছুক্ষণ পর আয়শা শান্ত হয়ে বলল, রুহিকে তুমি ভালোবাসতে? কসম একদমই না। মিথ্যে কথা বললে কান টেনে ছেড়ে ফেলবো বলে দিলাম। আমাকে মিথ্যে বলার সাহস দেখিও না। রেহাত ভয়ে ভয়ে আস্তে করে বলল, রুহিকে শুধু বন্ধু মনে করেছি, সেটা সিয়াম জানে। বিশ্বাস না হলে ওরে জেগেও। শুনিনি, মুখে জোর নেই। জোরে বলতে পারো না? রেহাত আবার কথাটা বলে। আয়শা চুপচাপ বিছানা থেকে উঠে বসলো। সে কেঁদে ফেলে। রেহাত বুঝতে পারছে না এখন কি করবে। আয়শা বলে, আমাকে এভাবে ঠকাতে পারলে তুমি? বিশ্বাস করো। করি না বিশ্বাস। তুমি রুম থেকে বেরিয়ে যাও, কোনো কথা বলবা না। আরে বললাম তো মজা করেছে। সব সময় একই রকম করো কেন? বিশ্বাস না হলে খোঁজ নাও, যত সব। রাগ করে রেহাত রাতের রুম থেকে বের হয়ে যায়। সারা রাত সে বাইরে থাকে, ফোনটাও রেখে চলে যায়। আয়শা মনে মনে বলে, বজ্জার ছেলে, একটু অভিমান বাঙালি কি হতো, ফোনটাও রেখে চলে গেছে। এত রাতে কই গেল সে? আয়শা পায়চারি করে সারা রুম জুড়ে। ওদিকে রেহাত তার পরিচিত কলিগের বাড়িতে এসেছে। রাতটা এখানেই থাকবে। রেহাতের মেজাজ খারাপ। সামান্য বিষয় নিয়ে আয়শা এমন করে, ভালো লাগে না ওর। পরের দিন বিকেলে বাড়ি ফেরে রেহাত। বাড়িতে ফিরতেই সে কারোর সাথেই কথা বলে না, চুপচাপ নিজের রুমে চলে যায়। আয়শা পিছনে এসে দাঁড়িয়েছে। রেহাত ভাবে আয়শা হয়তো আর কোনো ঝামেলা করবে না। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ হয়। রেহাত দরজা খুলতেই দেখে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। কি কিছু বলবেন না আপনারা? হঠাৎ কেন এসেছেন? আসলে আমরা এখান থেকে খবর পেয়েছি যে আয়শা চৌধুরী নামে একজন নারীর স্বামী অপহৃত হয়েছে। আমরা সেই বিষয়ে তদন্ত করতে এসেছি। আপনারা কি বলছেন? এসব কি ধরনের মিথ্যা তথ্য? আসলে আমরা এখান থেকে একটা জরুরি ফোন কল পাই। আপনারা নিশ্চয়ই কোনো ফুল খবর পেয়েছেন, কারণ আয়শা চৌধুরীর স্বামী আমি। আর আমার কিছুই হয়নি, আমি তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের তথ্য ভুল। আমরা আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার স্ত্রী হয়তো মজা করেছেন। এই কথা বলে পুলিশ দুজন সেখান থেকে চলে যায়। রেহাদের মেজাজ এবার চরম খারাপ হয়ে যায়। সে রাগে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে আসে আর আয়শার সামনে গিয়ে দাঁড়ায়। আয়শা, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কেন পুলিশে মিথ্যা খবর দিলেন? আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমি তো ঠিকই করেছি। আপনি নিশ্চয়ই মানসিক রোগী। আপনাকে এখনই ডাক্তারের কাছে নেওয়া উচিত। আপনি কি করে এমন একটা কাজ করলেন? দেখো, আজে বাজে কথা বলবে না। কালকে বাসা থেকে চলে গিয়ে কই ছিলে সারা রাত? সারা দিন কোনো খোঁজ নেই। সবার কাছে কল দিয়ে জিজ্ঞেস করেছি। সারা রাত দিন বসে আছি তোমার জন্য, কিন্তু তুমি বাসায় ফেরোনি। তাই আমি ওদেরকে কল করেছিলাম। আমি চেয়েছিলাম তারা আপনাকে খুঁজে আনুক। রেহাদ আর নিজের রাগ থামাতে পারে না। সে আয়শার গালে সজোরে দুটো চড় মারে। আপনি আসলে এসবের যোগ্য। আপনার এসব অত্যাচার আর সহ্য হয় না। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আয়শা কিছু না বলেই নীরবে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে রেহাদের দিকে একবারও ফিরে তাকায় না। একটু পরেই রেহাদের বাবা মা বাসায় আসে। তারা আয়শাকে কাঁদতে দেখে চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে রিয়াদ? তুই কি বৌমাকে মেরেছিস নাকি? ও কাঁদছে কেন? জানি না তোমার বৌমা কেন কাঁদছে, জানতেও চায় না। জিজ্ঞেস করো তাকে। এগুলো কি উল্টাপাল্টা কথা বলছিস? বৌমা জেদ ধরেছে যে সে আর এখানে থাকবে না, সে চলে যেতে চায়। সে চলে যেতে চায়, তাকে কেন আটকালে? সে চলে যাক, আমি তো কোনো বাধা দিইনি। তোকে নিয়ে আর আমি পারছি না। তোর ব্যবহার দিন দিন খারাপ হচ্ছে। একটু পরে আয়শা রুমে আসে। তার চোখে জল, মুখ ফোলা। আমি আর আপনাকে বিরক্ত করব না। আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। রেহাদ কোনো কথা না বলেই তার অফিসের কাজে মনোযোগ দেওয়ার ভান করে। রেহাদ মনে মনে বলে, যে মেয়ে বিয়ে 10-15 দিনের মাথায় বলতে পারে যে সে চলে যাবে, সে মেয়েকে কি আর ভালো করে বিশ্বাস করা যায়? যাক, চলে যাক, আমি হাফ ছেড়ে বাঁচি। একটু পরেই রিয়াদ খেয়াল করে আয়শা ব্যাগ গোছাচ্ছে। সে সত্যি সত্যি চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। দেখুন, আমি কিন্তু সত্যিকারে চলে যাচ্ছি। আপনি আমার পথ আটকাবেন না।
ঠিক আছে, যান। বাপের বাড়ি যেতে কারো অনুমতি নিতে হয় না, আপনি যেতে পারেন। আমি বাপের বাড়ি যাচ্ছি না, আমি একেবারে চলে যাচ্ছি, আমি আর কখনো ফিরবো না। ধুর, আর ভালো লাগে না, যাও, আমাকে বিরক্ত করো না। এই কথা বলে রেহাত বাসা থেকে দ্রুত বেরিয়ে যায়। সোজা চলে যায় বন্ধু নিহালের বাড়িতে। সেখানে গিয়ে সে মনে করে মনের কষ্ট একটু কম হবে, কিন্তু উল্টো তার মনে কষ্ট আরও বেড়ে যায়। রেহাত আয়েশাকে যেন কিছুতেই ভুলতে পারছে না। এই মেয়েটাকে এই কয়েকদিনে এত আপন করে ফেললাম কেন? কারণ আয়েশা দেখতে অনেক সুন্দর, শুধু সুন্দরই না, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কাজের ধরন, সব কিছুই রেহাতকে তার মায়ে জড়িয়ে ফেলেছে। রেহাতের মনে হয় আয়েশার রাগ, তার জেদ, সব কিছুর পিছনেই একটা সরলতা লুকিয়ে আছে। তাই রেহাত সিদ্ধান্ত নেয় যে আয়েশাকে সরি বলবে, সে ভুল করেছে। রেহাত বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় গিয়ে দেখে মা বাবা দুজনেই মন খারাপ করে সোফায় বসে আছে, তাদের মুখ ভার হয়ে আছে। আম্মু, আয়শা কই? সে কোথায় গেছে? সে চলে গিয়েছে, আমরা তাকে আটকাতে পারিনি। মানে কোথায় গিয়েছে? বাপের বাড়ি না? তোমরা মিথ্যা বলছো কেন? তোর কি মাথা নষ্ট? আয়শা আমার বৌমা, সে একবারই অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আজকে। এগুলো কি বলছো? আমি জানি তোমরা মজা করছো, সত্যি করে বলো, আয়শা কোথায়? সে কি মজা করছে? তোর কি মাথা খারাপ? তোকে বলা হলো না সে চলে যাবে, তাও তুই আটকালি না? খুব রেগে গিয়ে রেহাতের বাবা এই কথাটা বলে। সে আরও বলে, তুই তোর স্ত্রীর মূল্য বুঝলি না। তারপর তারা দুজন মন খারাপ করে তাদের রুমে চলে যায়। এদিকে রেহাত দ্রুত খবর নিয়ে জানতে পারল যে সন্ধ্যা 7টার দিকে আয়েশার ফ্লাইট। এখন ঘড়িতে 6টা 50 বাজে। তার মানে রেহাতের হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। রেহাত দ্রুত একটা গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছলো। সেখানে গিয়ে কিছু লোককে জিজ্ঞাসা করে জানতে চাইল যে ঢাকা থেকে অস্ট্রেলিয়া যাওয়ার প্লেন ছেড়ে দিয়েছে নাকি। রেহাত একজন লোককে উদ্দেশ্য করে বলল, ভাইজান, ঢাকা থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান কি ছেড়ে দিয়েছে? হ্যাঁ ভাই, মাত্র 2 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। কি? রেহাত মনে মনে বলে, তার মানে কি আমার আয়শা আমার থেকে দূরে চলে গেল? আয়শা, তুমি আমাকে একটিবার সুযোগ দিলে না কেন? একটিবার সুযোগ দিতে আমি বলতাম আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তখন একটু রেগে গিয়েছিলাম, তাই বলে কি তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? সত্যি আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমার অত্যাচারী বউকে ছেড়ে থাকা অসম্ভব। এসব কথা চিন্তা করতে করতে রেহাত কাঁদতে থাকে। তার মনে হয় এখন হয়তো তার কাছে আর কোনো কিছুই করার নেই। সে আনমনে এয়ারপোর্টের এক কোণে বসে পড়ে। হঠাৎ দেখলো আয়েশার মোবাইল থেকে কল আসছে। রেহাত খুব খুশি হয়ে যায় এবং সাথে সাথে কলটা রিসিভ করে। হ্যালো আয়শা, আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? আপনি আমাকে একটিবার বলার সুযোগ দিতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি আপনার সব অত্যাচারের মাথা বেঁধে নিতাম। আসলে এখানে একটা দুর্ঘটনা হয়েছে, আর আমি সেখানে একটা মোবাইল কুড়িয়ে পেলাম, আর দেখলাম ডায়াল কলে সবার আগের নাম্বারটা আপনার, তাই আপনাকে কল দিলাম। মানে আপনি এগুলো কি বলছেন? আমি বলছি যে এখানে একটা দুর্ঘটনা হয়েছে, আর আমি সেখানে একটা মোবাইল কুড়িয়ে পেলাম। আপনি যার দুর্ঘটনা হয়েছে তার কে হন? আসলে আমি তার স্বামী হই। কথাটা বলার সাথে সাথেই রেহাত কান্না করে দেয়। তাহলে আপনি তাড়াতাড়ি সদর হাসপাতালে আসুন, রোগীকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। রেহাত দ্রুত একটা গাড়ি নিয়ে সদর হাসপাতালের দিকে রওনা হয়। সদর হাসপাতালে গিয়ে জানতে পারে দুর্ঘটনার শিকার রোগীটি মারা গিয়েছে এবং সে বর্তমানে মর্গে আছে। রেহাতের হাত পা কাঁপতে থাকে। সে মর্গে যত কাছাকাছি যাচ্ছে ততই তার ভয় বাড়ছে। মর্গে ঠিক একটু আগেই একটা বেডে একটা মৃতদেহ শায়িত অবস্থায় আছে। রেহাত যখনই মৃতদেহটির গায়ে হাত দেবে ঠিক তখনই কেউ তাকে পিছন থেকেই জড়িয়ে ধরে। রিহাত পিছনে ফিরে দেখল আয়েশা। আয়শা, আপনি এখানে? আপনি তো অস্ট্রেলিয়া চলে যাচ্ছিলেন। আমি দেখতে চাইছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, তাই এই পরীক্ষাটা নিয়ে করলাম। আমি তো ফ্লাইট ধরিনি। আয়শা, ফাজলামির একটা সীমা থাকে, আর আপনি সেই সীমার বাইরে ফাজলামি করেন। আপনার লজ্জা হওয়া উচিত। আমি কোথায় ফাজলামি করলাম? আমি তো শুধু জানতে চাইলাম আমার স্বামীর কাছে আমার মূল্য কতখানি। এখন যদি আপনি আমাকে বকা দেন আমি কিন্তু সত্যি সত্যি অস্ট্রেলিয়া চলে যাব। না না, যেতে হবে না, আমি সত্যি এরকম করব না। রিহাত কানে ধরে সরি বলল। মনে মনে বলে,
আচ্ছা, আপনার কি আমার জন্য একটু চিন্তা হয়নি আপনি যখন এই মৃত্যু সংবাদটি পাঠিয়েছিলেন? চিন্তা হয়েছে, অনেক চিন্তা হয়েছে। তাই তো আপনার পিছনে পিছনে দেখছিলাম আপনি আমার জন্য কতটা পাগল, আপনি কতটা কষ্ট পাচ্ছেন। থাক, আর বলতে হবে না। বুঝতে পারলাম আপনার কথা। আপনার কত চিন্তা আমার জন্য। এমন কি চিন্তা যেন আর কোনোদিনও না করেন। তারপর রেহাত ও আয়েশা আইসক্রিম খেয়ে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রেহাত আর আয়েশা যখন বাড়িতে যায় দেখলো সবাই সেখানে উপস্থিত এবং সবাই তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়েছে। সবাই তাদের জড়িয়ে ধরে। খুব দুষ্টুমির মধ্যেই তাদের সংসার চলতে থাকে। ঝগড়া, খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়েই সময় গড়িয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন রাতে আয়েশা রিয়াদকে যা বলে তা শুনে রিহাদ অবাক হয়। নিশ্চয়ই অবাক হওয়ারই কথা। আসলে আমার না একটা বাচ্চা লাগবে, আমি মা হতে চাই। জি, আপনি এগুলো কি বলছেন? এত তাড়াতাড়ি কেন? আমাদের একটা বেবি হলে আমি কত খুশি হব, আমাদের পরিবারটা পূর্ণতা পাবে। বেবি হলে তো আমিও অনেক খুশি হব, কিন্তু বেবি হওয়ার জন্য তো অনেক কিছুই করতে হয়। তা যদি না করি তাহলে কিভাবে বেবি হবে? আপনি এই দুষ্টুমি স্বভাবটা পরিবর্তন করুন, এখন সিরিয়াস হন। আমি যদি দুষ্ট না হই তাহলে আমাদের বেবি কিভাবে দুষ্ট হবে? একটু দুষ্টুমি তো করতেই হবে, না হলে বেবি তো আর হবে না। আচ্ছা আয়শা, আপনার ঠোঁটগুলো এত লাল কেন? খুব সুন্দর লাগছে। এই খবরদার, আমার সামনে আসবে না। দূরে দূরে থাকো, দূরে থাকো, আমার সামনে আসবে না। কে শোনে কার কথা? রিয়াদ দ্রুত আয়েশার কাছে গিয়ে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। একটু পরেই তারা দুজন পাড়ি দেয় ভালোবাসার অথৈ সাগরে। খুনসুটি, ভালোবাসা আর অনেক আদরের মধ্যেই তাদের সংসার চলতে থাকে। এরই মধ্যেই রিয়াদ বাবা হওয়ার সুসংবাদটিও পায়। যতই দিন যাচ্ছে রিহাদের ভয় বেড়ে যাচ্ছে, কিন্তু তার অত্যাচারী বউয়ের কোনো ভয় নেই। আয়েশা বলল তার নাকি একটা মেয়ে চাই। রেহাদও তার সাথে সম্মতি জানায়। কিন্তু রেহাদের মধ্যে যে কত ভয় কাজ করছে তা সে ছাড়া আর কেউই জানে না। ডক্টর প্রসবের তারিখ দেয় 17 তারিখ, কিন্তু 14 তারিখ আয়েশার প্রসব বেদনা শুরু হয়। তাই তারা হাসপাতালে নিয়ে যায় তাকে। হাসপাতালে নিয়ে জানতে পারে এটা বাচ্চা হওয়ার পেন। প্রায় 1.5 ঘন্টা পরে ডক্টর কেবিন থেকে বের হন। ডাক্তার, আমার বউ আর বাচ্চা ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? রেহাদের ভয়ে আয়েশার কেবিনে যাচ্ছিল না। একটু পরে অনেক সাহস করে সে রুমে ঢুকে দেখে আয়েশা তাকে দেখে মিটমিট করে হাসছে। এই যে, তুমি হাসছো কেন? কি হলো? তো আসবো না, আমি মা হয়েছি। মাথা কি নষ্ট হয়ে গেল? কেন এমন করছো? আমার মাথা নষ্ট হয়নি, আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আমাদের মেয়ে হয়েছে কিন্তু। হ্যাঁ হয়েছে, তুমি যে চেয়েছিলে মেয়ে, তাই হলো। আয়েশা একটা দুষ্টুমি হাসি দিয়ে আমার মনের ইচ্ছে পূরণ হলো। এই দুষ্টু হাসিটার রহস্য কি? এত হাসছো কেন? আগে তো আমি শুধু তোমাকে অত্যাচারই করতাম, এখন আমার মেয়েও তোমাকে অত্যাচার করবে। মা আর মেয়ে দুজনে মিলে তোমাকে অত্যাচার করব। তুমি এখন দুজনের অত্যাচার সহ্য করবে। বলে কি, আগে একজন অত্যাচার করতো আর এখন দুইজনের অত্যাচার করবে? তাহলে কি আমি বাঁচবো না মরেই যাব? আমার জীবনটা শেষ হয়ে গেল রে। আয়েশা রেহাদের কথা শুনে প্রাণ খুলে হাসে। রেহাদও হাসে। আজ তাদের দুজনের অনেক সুখের দিন। তাদের সংসারে পূর্ণতা এসেছে। আর এইভাবেই আমাদের ভালোবাসা চলতে থাকলো। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাভ ফান। খোদা হাফেজ।